সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত সাপ্তাহিক আয়োজন শরীর ও মন অনুষ্ঠান। দর্শক, অনুষ্ঠানটি প্যানভিশন টিভিতে, প্যানভিশন টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমাদের অনুষ্ঠান চলাকালীন অনুষ্ঠান সংক্রান্ত প্রাসঙ্গিক যে কোনো প্রশ্ন কিংবা আপনাদের অনুভূতি মতামত আপনারা সরাসরি স্ক্রলে দেখানো নাম্বারটিতে ফোন করার মাধ্যমে জানাতে পারেন, অথবা ফেসবুক এবং ইউটিউবে কমেন্ট করার মাধ্যমেও আপনারা আপনাদের অনুভূতি মতামত কিংবা প্রশ্ন থাকলে জানাতে পারেন। দর্শক, আমরা সকলেই জানি কি যাতনা বিষে বুঝিবে সে কিসে। শরীরে যদি ব্যথা থাকে সেই কষ্ট আসলে অন্যকে বলে বোঝানো অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। যার ব্যথা তার জীবন দুর্বিষহ হয়ে ওঠে। বাহ্যিক সব কিছুই তার নাগালের মধ্যে থাকলেও জীবনকে উপভোগ করতে পারে না ব্যথার জন্যে। দর্শক, তাই আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ব্যথা মুক্ত জীবন। এবং এই বিষয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন একজন প্রথিতযশা অ্যানাস্থেসিওলজিস্ট এবং ব্যথা বিশেষজ্ঞ, আমাদের সকলের একান্ত প্রিয়ভাজন এবং সম্মানিত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যানাস্থেসিওলজি বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আহাদ হোসেন স্যার। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে প্যানভিশন স্টুডিওতে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ স্যার, আমরা আজকে মূলত আপনার সাথে কথা বলতে চাই ব্যথামুক্ত জীবন এই শিরোনামে। এবং আমরা জানি যে আপনি দীর্ঘদিন ধরে এই ব্যথা নিয়ে কাজ করছেন বিশেষত, এবং অনেক মানুষ দীর্ঘমেয়াদী অনেক ব্যথার উপশম ঘটিয়ে এখন তারা অনেক স্বাচ্ছন্দ্যকর জীবনযাপন করছেন, আলহামদুলিল্লাহ। তো স্যার, আমরা শুরুতেই আপনার কাছে যে বিষয়টি নিয়ে জানতে চাই সেটি হচ্ছে যে এই যে ব্যথা, এটা আসলে কি, এবং এটা যদি আমাদেরকে আগে শুরুতে বলতেন। ধন্যবাদ। আসলে ব্যথা নিয়ে কাজ করার ধারাবাহিকতায় আমি যেটা দেখেছি যে আসলে ব্যথার সংজ্ঞাটাই কিন্তু আসলে মানুষের কাছে, ইভেন আমাদের চিকিৎসকদের কাছেই পরিষ্কার না। জি। কারণ এই বিষয়টা আসলে একেবারেই একটা ভিন্ন বিষয়। যেমন আগে মানুষ ব্যথা মনে করতো একটা লক্ষণ, যেমন পাও ব্যথা, হাত ব্যথা, জ্বর হলে শরীর ব্যথা, খুব এরকম একটা লক্ষণ হিসেবেই চিহ্নিত করত। কিন্তু ব্যথা যে মানুষের একটা রোগ হতে পারে, একটা ডিজিজ, এই জায়গাটাই আসলে আমরা নিয়ে কাজ করি। জি। এই জন্য ব্যথা কখন আসলে ডিজিজ হয়, যখনই দেখা যায় একটা রোগ হলে মানুষের কি হয়, যখন কিডনি রোগ হয় তখন দেখা যায় যে কিডনিটা ফেইল হচ্ছে, যখন ডায়াবেটিস হয় তখন দেখা যায় কিডনি অ্যাফেক্টেড হচ্ছে, তারপরে তার অন্যান্য অঙ্গগুলো অ্যাফেক্টেড হচ্ছে, ব্যথায় ভুগছে, বা যে কোনো বিভিন্ন ধরনের প্রবলেমগুলো হচ্ছে, তার হার্ট অ্যাফেক্টেড হচ্ছে। ঠিক এরকমভাবেই যখন একটা মানুষের ব্যথা হয়, এই ব্যথা যখন আমাদের অন্যান্য অর্গান, যেমন ব্যথার কারণে তার প্রেশার বেড়ে যাচ্ছে, ব্যথার কারণে তার ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, ব্যথার কারণে তার মানসিক চাপ তৈরি হচ্ছে এবং সে ধীরে 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 অসুস্থ হচ্ছে, এই অংশগুলোকেই আসলে ব্যথা বা আমরা বলি ক্রনিক পেইন। আর এই ব্যথাটা মূলত আসলে কিন্তু ব্রেইনের একটা পারসেপশন। আমরা যে দেখি, মনে করেন হাত কেটে গেল, পা কেটে গেল, আঘাত পেলাম, ব্যথাটা কিন্তু হাঁটুতে আঘাত পেলাম, ব্যথাটা হাঁটুতে না। এই ব্যথাটা যতক্ষণ পর্যন্ত আমার ব্রেইনে পৌঁছাচ্ছে, দ্যাট ইজ পেইন। এই ব্যথা যদি আমার শরীরে কেউ হাত দেয়, এটা ব্যথা হিসেবে পারসিস্ট হয় না। কেন? কারণ ব্রেইন এটাকে বুঝতে পারে যে ইটস নট পেইন। বাট যখন এই চিমটি, হাত দেওয়াটা চিমটিতে পর্যায়ে চলে যায়, তখন এটা পেইন হয়। তার মানে এটা হচ্ছে একটা ব্রেইনের পারসেপশন। যখন এটা নার্ভের মাধ্যমে এটা ব্রেইন পারসিস্ট করবে যে না এটা পেইন, তখন আমরা বলবো যে এটা পেইন। আর এই পেইনটা বিভিন্ন রকম থাকে, তার মধ্যে আমরা মেইনলি যেটা করি যে ক্রনিক পেইন, যেটা দীর্ঘমেয়াদী ব্যথাগুলো রয়েছে, সেই ব্যথাগুলো নিয়ে আমার কাছে কাজ করে থাকেন। স্যার, আমরা খুবই চমৎকার কিছু তথ্য আপনার কাছ থেকে পেলাম ব্যথা বিষয়ক। তো ব্যথা আসলে ব্রেইনের একটা পারসেপশন, এবং সেই ব্যথাটা যে জায়গা থেকে উৎপন্ন হচ্ছে যদি সেখানে থামিয়ে দেওয়া যায়, সেটা কিন্তু ব্রেন পর্যন্ত আসতে পারবে না, এবং সেক্ষেত্রে সে মানুষ স্বাচ্ছন্দ্যকর জীবন উপভোগ করতে পারবেন। আপনি স্যার ক্রনিক পেইন বা দীর্ঘমেয়াদী ব্যথা এই বিষয়টা নিয়ে বলছিলেন। তো আমরা আপনার কাছে জানতে চাই যে দীর্ঘমেয়াদী ব্যথা বা অনেক সময় কেটে গেল, আঘাতপ্রাপ্ত হলো, বা কোনো বিশেষ রোগের কারণে শরীরে ব্যথা হয়, কিন্তু যে ব্যথাগুলো পারসিস্ট করে বা দীর্ঘদিন ধরে থাকে, এরকম দীর্ঘমেয়াদী ব্যথার কারণগুলো কী কী রয়েছে? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি একই সাথে বলবো যে আসলে প্যানভিশন টিভির এই আয়োজনটা আমি মনে করি খুবই জরুরি ছিল, এবং সেখানে আমি আসতে পেরে অত্যন্ত গর্বিত, এবং প্যানভিশনের যারা দর্শক আছে তাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি আজকে আপনার মাধ্যমে। তো ব্যথাটা আসলে অনেক সময় অবহেলিত থাকে, যেই কারণে কিন্তু এই ব্যথা নিয়ে আলাদা বিষয় তৈরি হয়েছে মেডিকেলে, এবং শুধু আমাদের এখানে না, সারা বিশ্বেই কিন্তু এই ব্যথা নিয়ে আলাদাভাবে গবেষণা চলছে এবং প্রতিনিয়ত এই কাজগুলো আপডেট হচ্ছে।
তো যেটা আপনি বলছিলেন যে আসলে ক্রনিক পেইনের কি কি কারণ থাকতে পারে, ক্রনিক পেইনের আসলে অনেক কারণ। আমরা যদি অঙ্গ ভিত্তিক করি সেটা একরকম হতে পারে, আবার যদি বিভিন্ন রকমের আমাদের যে শারীরিক গঠন আছে সেগুলোকেও যদি ভাগ করতে পারে সেটাও হতে পারে। যেমন আমাদের শরীরে কিছু আছে মাংস দিয়ে গঠিত, হাড় দিয়ে গঠিত, নার্ভ দিয়ে গঠিত, এর বাইরে কিন্তু কিছু নেই। আমাদের মূল শরীরের যে কাঠামো সেটার মধ্যে মাংস, হাড়, নার্ভ এবং কিছু লিগামেন্টস যেটা অ্যাটাচ করে, একটার সাথে আরেকটা অ্যাটাচ করে, এর বাইরে কিন্তু কিছু নেই। তাহলে এইগুলোই কিন্তু আমাদের ব্যথার মূল কারণ। এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা বলি যে অনেক সময় দেখা যায় যে আমাদের মেরুদণ্ডের হাড়ে ব্যথা হলো, তাহলে পিএলআইডি বা ব্যাক পেইন এটা একটা কারণ হতে পারে। আবার যদি স্পেসিফিক অর্গ্যান চলে যায়, যে আমি বলছিলাম যে জয়েন্টস এবং বোনস একটা কারণ, সেটা যেমন আপনার বিভিন্ন জয়েন্টসের পেইন, সেটা নি পেইন হতে পারে, রিস্ট পেইন হতে পারে, অ্যাঙ্কেল পেইন হতে পারে, অথবা শোল্ডার পেইন হতে পারে। ভেরি মাচ কমনলি আমরা দেখি সাধারণত আমরা খুব এই জয়েন্টস পেইনের মধ্যে সবচেয়ে বেশি পেশেন্ট পাই আমরা হাঁটু ব্যথার পেশেন্টগুলো। আবার ডায়াবেটিস জনিত পেশেন্টগুলো আমাদের শোল্ডার পেইন নিয়ে আসছে। এই প্রত্যেকটা জায়গায় একটা ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে। এছাড়াও মাস্কুলোস্কেলেটাল কিছু পেইন আছে যেগুলো আসলে কারণ বোঝা যায় না। যেমন আমাদের কাছে অনেক রুগী আসে, যেমন পিঠে ব্যথা, কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ তার পেইন আছে। তো এই জায়গাগুলো কিন্তু একটা ক্লাসের মধ্যে পড়ে, যেটাকে বলে মায়োফাশাল পেইন আমরা বলি। আবার নিউরোজেনিক কিছু পেইন আছে, আপনি যদি দেখেন যে আসলে কোনো ব্যথারই কোনো কারণ নাই, কিন্তু সেটার অবশ্যই একটা কারণ আছে, সেটা হচ্ছে নার্ভ এখানে রিলেটেড। কারণ আমি শুরুতেই বলেছি যে ব্যথাটাই মূলত আসলে নার্ভের একটা পারসেপশন। তাহলে যেই ব্যথার কোনো কারণ নাই তার অবশ্যই একটা কারণ আছে, সেটা হচ্ছে নার্ভ এখানে ইনভলভ। তো সুতরাং অনেকেই বলতে পারে যে না ব্যথা, তোমার ব্যথা নাই, কিছু নাই, সব পরীক্ষা নর্মাল, স্বাভাবিক, কিন্তু আসলে এই কথাটা ঠিক না। যার ব্যথা আছে সে তো কষ্ট ফিল করছে, কষ্ট পাচ্ছে। এই জায়গাটাকেই আসলে আমরা বলি যে একটা গুরুত্বপূর্ণ দিক। আমরা যারা ব্যথার চিকিৎসা করি তা আমরা মনে করি যে আসলে পেইন ইজ ট্রু, এইটাকে আমি বুঝতে পারছি কিনা এটা বড় ব্যাপার, এবং আমার যারা রুগীরা আছে তাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে পারছি কিনা যে তার ব্যথাটা আসলে এই কারণে। তো এই জন্য মাল্টিপল কজ থাকতে পারে, তবে তার মধ্যে আমরা বললাম যে মাংসপেশিজনিত একটা কারণ, হাড়জনিত কিছু, জয়েন্টসের কিছু কারণ এবং নার্ভের স্পেসিফিক কিছু কারণ আছে। যেমন মনে করেন হাতের নার্ভের কার্পাল টানেল সিনড্রোম, অনেক সময় দেখা যায় যে শোল্ডারের পেইন হচ্ছে। আবার পিএলআইডি একটা খুবই কমন কারণ, যেখানেও কিন্তু নার্ভের কম্প্রেশন হয়ে ব্যথাটা হয়, দীর্ঘদিনে ব্যথা থাকে। এছাড়া আমরা হাতে পায়ের যে ব্যথাগুলো আছে, কিছু ব্যথা আছে খুবই আনএক্সপ্লেইনড, এখন পর্যন্ত এটার গতি প্রকৃতি আবিষ্কার করা যায় না, সেটা হচ্ছে ট্রাইজেমিনাল নিউরালজিয়া। ইটস এ ভেরি ভিগোরাস পেইন, এটা আসলে যার না হয়েছে সেইটা ব্যাখ্যা করতে পারবে না। আর দ্বিতীয়ত আরও কিছু কারণ যেগুলো আনঅ্যান্সার্ড, যেমন ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, এটা সার্জারি, ডিপার্টমেন্ট অফ সার্জারি রিলেটেড, আপনি নিশ্চয়ই জানেন। তো এরা কিন্তু এটার ব্যাখ্যা খুঁজে পায় না এবং কন্ট্রোলও করতে পারছে না। তো এই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করি। এই আনঅ্যান্সার্ড পেইন, যেগুলো দীর্ঘমেয়াদী পেইন, সেগুলোর মধ্যে থেকে আমরা অ্যান্সার খোঁজার চেষ্টা করি এবং চেষ্টা করি যে কিছু পেশেন্টকে একটু আরাম দেওয়া যায় কিনা। এবং আরেকটা বড় জায়গা রয়েছে ক্যান্সার পেইন, সেটাও কিন্তু আমি বলবো যে এটার ভাস্ট দিক রয়েছে। এই জায়গাগুলো নিয়ে কিন্তু আমাদের বিস্তর কাজ রয়েছে। স্যার, আমরা আশান্বিত হচ্ছি, এটাকে আরেকটু পরিষ্কার হতে চাই যে দীর্ঘমেয়াদী ব্যথার যে কারণগুলো আপনি বলেছেন, যে একজন মানুষ বছরের পর বছর ধরে প্যানক্রিয়াটাইটিসের কথা আপনি বলেছেন, এছাড়াও আরও অন্যান্য হাঁটুর ব্যথা, জয়েন্টের ব্যথা, এবং অনেকেই ব্যথার বিভিন্ন ক্লাসিফিকেশনের মধ্যে ফেলে দিয়ে অনেকে মেনে নিয়েছেন যে এই ব্যথাটা নিয়ে আমাকে বাকি জীবন চলতে হবে। তো নিশ্চয়ই ব্যথা নিয়ে আপনারা কাজ করছেন এবং এই বিষয়ে চিকিৎসার এখন অনেক অ্যাডভান্সমেন্ট হয়েছে। তো এই সার্বিক দিকগুলো বিবেচনায় ওই সব পেশেন্টরা নিশ্চয়ই আমাদেরকে অনেকে দেখছেন, তাদের জন্য আশাব্যঞ্জক আপনি কি বলবেন, যে সেটার ফলাফল আপনারা কীরকম পাচ্ছেন, যে ব্যথামুক্ত জীবন তারা পরবর্তীতে উপভোগ করতে পারবেন, এই আশাকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা তাদেরকে দিতে পারি কিনা? ধন্যবাদ। অবশ্যই আমি বলবো যে সেটা না হলে তো আমরা চলতে পারতাম না। ঠিক আছে, আমরা কাজ করছি দেখে কিন্তু রুগীরা আমাদের কাছে আসছে, এবং তারা যদি ভালোই না হতো তাহলে তো আমাদের কাছে আসতো না। কারণ ব্যথার চিকিৎসা করে না বাংলাদেশে এমন কোনো চিকিৎসক নাই। জি, আমি বলবো যে এমবিবিএস পাশ করেছে থেকে শুরু করে একজন প্রফেসর এবং সর্বোচ্চ লেভেল পর্যন্ত ব্যথার চিকিৎসা সবাইকেই দিতে হয়। কিন্তু তারপরেও আমাদের কাছে কেন আসছে? কারণ একটাই, আসলে তার ব্যথার যখন সলভ হচ্ছে না, প্রবলেম দীর্ঘদিন ধরে ভুগছেন, সেই জায়গাটাই আসলে আমাদের সাথে তাদের সম্পর্কের মূল কারণ। কারণ চিকিৎসক রোগীর সম্পর্ক লেনদেনের ভিতরেই, আপনি যদি কিছু পান তাইলে না চিকিৎসকের কাছে আসেন, আপনি কিছু পাইলেন না কিন্তু আমার কাছে আসবে না। তো এই ক্ষেত্রে আমি বলবো আমার রোগীদেরকে যে আসলে ব্যথার কারণগুলো সমাধান আছে। এটা দীর্ঘদিন অবহেলিত ছিল, কিন্তু রিসেন্ট সময়ে বিশেষ করে বাংলাদেশে বলবো যে 2000 সালের পর থেকে এই ব্যথার ব্যাপক ডেভেলপমেন্ট হয়েছে, ব্যথার ম্যানেজমেন্টের ব্যাপক ডেভেলপমেন্ট হয়েছে। আপনি জানেন যে আমাদের দেশে কিন্তু ব্যথার কোনো ডিগ্রি নাই, এটা কিন্তু ইন্টারন্যাশনালি ডিগ্রি আছে।
এগুলো কিন্তু আমরা বাইরে থেকে ফেলোশিপ ট্রেনিং করে এগুলো প্র্যাকটিস করে হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে আমরা বিভিন্ন সময় বাইরে যাই, নিজের টাকা খরচ করে বাইরে যাই শুধু এই প্রশিক্ষণগুলো নিতে, যে আসলে তারা কি করছে। তো এখন যেহেতু গ্লোবালাইজেশনের যুগ, এই যে তারা কি করছে সেটা কিন্তু আমরা ইতিমধ্যে জেনে যাচ্ছি। এবং ইতিমধ্যে আরও কিছু বিষয় আছে, আমরাও কিন্তু বিভিন্ন মিডিয়া, বিভিন্ন কাজ মানে ইলেকট্রনিক্স মিডিয়া বা আদার্স অনেক কিছুর মাধ্যমে আমাদের বলার বা সুযোগগুলো বাড়ছে, সেই সব জায়গা থেকে জানছে। তো এই জন্য আমি বলবো যে আসলে এই ধরনের আনঅ্যান্সার পেইনগুলোর অ্যান্সার আছে, স্পেসিফিক ম্যানেজমেন্ট আছে, যেই ম্যানেজমেন্টগুলোতে ভালো থাকা যায়। কিছু আছে যেমন ক্যান্সার পেইন, যেটা আমি হাজার করলেও কিন্তু এটাকে ক্যান্সারকে আমি রিমুভ করতে পারবো না বা নিরাময় করতে পারবো না, বাট ক্যান্সার রিলেটেড পেইন উই ক্যান কন্ট্রোল। যতদিন আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন ততদিন সে ব্যথামুক্ত থাকতে পারবে, সেই ব্যবস্থা অনেক বড় একটা বিষয় আছে। মাশাআল্লাহ, আমরা আশান্বিত হচ্ছি স্যার। আমরা আপনার কাছে স্যার জানতে চাইবো যে ব্যথা হলে তো স্বাভাবিকভাবে মানুষজন ব্যথার কিছু ওষুধ পাওয়া যায় এবং অনেকেই ব্যথার ওষুধ খাওয়ার জন্য চিকিৎসকের কাছেও যাওয়ার প্রয়োজন মনে করেন না। রোগীরা অনেক সময় দোকান থেকেও কিনে খান, কিছু ওষুধের নাম তারা জানেন, আবার অনেক সময় ইভেন গ্রাম পর্যায়েরও কোনো একটা ডিসপেন্সারিতে গেলে ব্যথার কথা বললে সেখান থেকে ওষুধ নিয়ে আসতে পারে এবং এগুলোর তো অনেক ধরনের সাইড এফেক্ট আছে, সেটাও আমরা জানি। তো আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে স্যার ব্যথার নির্মূলের জন্য বা ব্যথা কমানোর জন্য চিকিৎসার যে ধরনগুলো আছে সেগুলো যদি আমাদেরকে আগে একটু বলতেন, তারপর আমরা আপনার অ্যাডভান্স চিকিৎসাটা সম্পর্কে জানবো। ধন্যবাদ। ব্যথা নিরাময়ের ক্ষেত্রে আমরা যারা পেইন স্পেশালিস্ট বা ব্যথা নিয়ে কাজ করি তাদের ক্ষেত্রে বেশ কিছু পদ্ধতি আমরা মানে প্রয়োগ করি। যে আসলে যখন একটা রোগী বিভিন্ন জায়গা থেকে ব্যথার ওষুধ খেয়ে কিন্তু আসে আমার কাছে, তো তখন দেখা যায় যে এই ব্যথার যে ওষুধগুলো খাচ্ছে, প্রথমত আমি অ্যানালাইসিস করি যে সে কী মেডিসিনগুলো খেয়েছে এবং তার ব্যথার প্রকৃত কারণটা কী। তো যদি দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা পাই আসলে তারা এনএসআইড বা ব্যথার ওষুধ, যেটা বাজারের দোকানে আপনি বলেছেন যে ব্যথার ওষুধ নামে পরিচিত, হয়তো বিভিন্ন নামে ব্যথার ওষুধ আছে, বিভিন্ন গ্রুপের ওষুধ, সেগুলোই সে খেয়ে এসেছে, অথচ উন্নতি নেই। বাট আমরা যখন দেখি অ্যানালাইসিস করে এটা একটা নিউরোজেনিক পেইন, এই নিউরোজেনিক পেইনে আসলে ব্যথার ওষুধের রোল খুবই কম, বলতে নাই বললেই চলে, এবং কোনো কোনো ক্ষেত্রে এটা বেড়েও যেতে পারে। তো এই কারণটা প্রথমে আগে চিহ্নিত করি। আমরা প্রথমে ব্যথার ইতিহাসটাকে বেশি গুরুত্ব দিই। অনেক সময় দেখে যে আমাদের অন্যান্য চেম্বারে আপনি গেলেন, রুগী দেখে ছেড়ে দিল সাথে সাথে, বাট আমাদের রুগী দেখতে কোনো রুগী দেখতে আধা ঘন্টা, কোনো রুগী 20 মিনিট, 25 মিনিট, 15 মিনিট, এগুলো লেগেই যায় স্বাভাবিক, কারণ তার ব্যথার কথা শুনতেই আমার হবে, কারণ তা না হলে আমি প্রকৃতিটা বুঝতে পারবো না। তো প্রথম কথা হচ্ছে আমার তার হিস্ট্রিটা ইম্পর্টেন্ট, এবং তারপরে আমরা প্রয়োজনীয় কিছু মানে শারীরিক পরীক্ষা করি, যেটা দিয়ে আসলে বোঝা যায় যে না আসলে তার কোন রিলেটেড পেইন, কোন নার্ভটাকে এফেক্ট করছে। এই জায়গাগুলো যখন হয় তখন আমরা তাকে অ্যানালাইসিস করি এবং তাকে কিছুদিন ওষুধ দেওয়া হয়। এবং আরেকটা কথা আমি পরিষ্কার করে বলি যে আসলে অনেক সময় ব্যথার ওষুধ মানুষ কী খায়, যেমন 2 দিন, 7 দিন, 5 দিন, কিন্তু আমাদের ওই ওষুধগুলো আসলে তীব্র ব্যথার কোনো ওষুধ না, যে কারণে আমাদের ওষুধগুলো একটা সিস্টেমকে এফেক্ট করে, যে কারণে এই ওষুধগুলো অনেক সময় 1 মাস, 2 মাস, 3 মাস পর্যন্ত, কোনো ক্ষেত্রে আরও বেশি সময় খাওয়ার প্রয়োজন হতে পারে। তবে এগুলো ব্যথার ওষুধ না। ক্রনিক পেইনে নার্ভকে এফেক্ট করার, কন্ট্রোল করার জন্য যে ওষুধগুলো সেগুলো আমরা দিই। তাহলে প্রথমে আমরা ইতিহাস পর্যালোচনা করি, শারীরিক কিছু পরীক্ষা নিরীক্ষা করি, এবং এরপরে আমরা আসলে ওষুধগুলো দিই। কোনো ক্ষেত্রে আমাদের ব্যথার ওষুধ লাগে, সেটা আমরা সর্বোচ্চ 7 থেকে 14 দিন। এবং আমি আপনাকে বলতে চাই যে আসলে খুব ব্যথার খুব কমন একটা ওষুধ আমরা জানি যে ভল্টালিন সাপোজিটরি, কিন্তু আমি এই পর্যন্ত আমার মানে মনে পড়ে যে আমার যতটুকু অ্যাজাম্পশন, প্রায় 6,500 বা 7,000 প্রেসক্রিপশন আমি করেছি, কোনোটাতে আমি ভল্টালিন সাপোজিটরি লিখিনি। এবং আমি যে তীব্র ব্যথায় হয় আমার কাছে রুগী ফোন দেয়, আমি হয়তো তাকে ভল্টালিন বলিনি, হয়তো অন্য কোনো ওষুধ বলেছি, কিন্তু এই পরিমাণ ব্যথার ওষুধও কিন্তু আল্লাহর রহমতে কন্ট্রোল হয়ে যায়। তো সুতরাং আসলে ব্যথা জোর করে কমানোর জিনিস না, এটাকে প্রথমে সিস্টেমটাকে সঠিক ডায়াগনোসিস লাগবে, তারপরে এটা প্রপারলি ওষুধগুলো দিতে হবে, এবং তা না হলে পরবর্তীতে নিউরোজেনিক পেইন হলে আমরা যেটা ইন্টারভেনশন করি, ইন্টারভেনশন বা নার্ভ ব্লক দিয়ে থাকি, নার্ভে অনেক সময় নিউরোলাইসিস করি, ব্লক দেই, এই নার্ভগুলো ব্লক দেওয়ার মাধ্যমে এটা পেইন রিলিভ করে। এবং এটা খুব ভালো ব্যাপার। আমি আপনাকে জানাই যে এই নার্ভ ব্লকটা এটা কিন্তু মানে 2000 সালের আগেও মানে এটা কিন্তু ডাব্লিউএইচওর যে পেইন কন্ট্রোল মেকানিজম, যেটাকে বলে ডাব্লিউএইচও অ্যানালজেসিক ল্যাডার, এটাতে কিন্তু অন্তর্ভুক্ত ছিল না। বাট এখন আপনারা সবাই জানেন যে ডাব্লিউএইচও অ্যানালজেসিক ল্যাডার ছিল 3টা, মাইল্ড, মডারেট, সিভিয়ার। এরপরে কিন্তু চলে যাচ্ছে ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্ট, এরকম একটা পেন ম্যানেজমেন্ট প্যাটার্নে 4th ল্যাডার যুক্ত করছে ডাব্লিউএইচও, কারণ এগুলোর কারণে। স্যার, আমরা আমাদের একটা বিরতির সময় হচ্ছে, তার আগে আমরা আপনার কাছ থেকে আরেকটি প্রশ্ন জেনে নেব। আমরা খুব চমৎকার কিছু তথ্য আপনার কাছ থেকে পাচ্ছি আসলে পেইন ম্যানেজমেন্টের জন্য। আমরা আমাদের দর্শকদেরকে
মানে পেইন ম্যানেজমেন্টের যে অত্যাধুনিক চিকিৎসাগুলো রয়েছে ইন্টারন্যাশনালি, সেগুলোর সঙ্গে পরিচিত হতে চাই আপনার মাধ্যমে। তার আগে আমরা একটু জানতে চাই যে ব্যথার যে ট্রেডিশনাল ওষুধগুলো নিয়ে কথা হলো, আপনি নামও বলেছেন ডাইক্লোফেনাক বা ভোল্টালিন, কিটোরোলাক, এই পেশেন্টগুলো, এই ওষুধগুলোর নাম কিন্তু রোগীরাও জানে অনেক ক্ষেত্রে, এসিক্লোফেনাক, নেপ্রোক্সেন। তো আমরা দেখি যে আমাদের পরিচিত জনদের মধ্যে অনেকেই একটু ব্যথা অনুভূত হলে, ইভেন ক্রনিক পেনের ক্ষেত্রেও, যে এই ওষুধগুলো আমরা একটু নিজেরা খাওয়া শুরু করি। আমাদের কাছে এই বিরতির আগে আপনি জানাবেন যে এই ওষুধগুলো দীর্ঘদিন ধরে কেউ যদি খেতে থাকে, ডক্টরের প্রেসক্রিপশনে নেই হোক, অনেক সময় দেখা যায় যে একজন রোগী একজন ডক্টরকে অনেক আগে দেখিয়েছেন, ওই সময় ব্যথাটা কমেছে, আবার 1 বছর পরে আবার ব্যথা, আবার সেই প্রেসক্রিপশন বের করে ওষুধ খাচ্ছেন। তো এই ব্যথার ওষুধগুলো যদি অনিয়ন্ত্রিতভাবে খেতে থাকে, এর কি ক্ষতিকর দিক রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আমরা এরকম প্রচুর পেশেন্ট পাই যে আসলে একটা ওষুধ সে দীর্ঘদিন খাচ্ছে এবং সেটার কারণে দেখা যাচ্ছে তার ক্রিয়েটিনিন বেড়ে গেছে, ধীরে ধীরে সে কিডনি অ্যাফেক্টেড হচ্ছে, আবার কোনো কোনো কারণে তার প্রেশার বেড়ে যাচ্ছে। এই ধরনের কারণগুলো নিয়ে আমাদের কাছে আসেন। তবে সেক্ষেত্রে আমি বলবো যে আসলে ব্যথার প্রকৃতিটা কিন্তু বিভিন্ন রকমের, সুতরাং আপনাকে যেই চিকিৎসক ব্যথার ওষুধটা দিল, আমি আমাদের রুগীদেরকে বলবো যে যেই চিকিৎসক ব্যথার ওষুধ দিয়েছে এটা কিন্তু আপনার রুগীর কাছ থেকে শুনে পর্যালোচনা করে তারপরে দিয়েছে। একই ধরনের ওষুধ খাওয়া যাবে না আমি সেটা বলবো না, তবে একটু মানে ডাক্তার সাহেবের সাথে কথা বলে নিলে আপনি একটা ধারণা পাবেন যে আমি কি ওষুধগুলো খাবো কিনা। এটা একটা। আরেকটা হচ্ছে দীর্ঘমেয়াদী খাওয়া, যেমন একটা চিকিৎসক কিছু ওষুধ দিতে পারে যে 3 মাস খাবেন, 3 মাস খেলেন, সেটা আপনি আরও বেশি খেলেন বা আলাপ করে নিয়ে খেলেন, কিন্তু এইটাই আপনি দেখা গেল 2 বছর 3 বছর ধরে খেয়ে যাচ্ছেন, সেটা অনেক সময় কিন্তু হিতে বিপরীত হতে পারে। এই ওষুধগুলো তার হচ্ছে কিডনিকে এফেক্ট করতে পারে, এবং এই ওষুধগুলো বেশি খাওয়ার কারণে তো আরো শরীরের অন্যান্য সিস্টেমে তো এফেক্টেড হয়, পাকস্থলীও এফেক্টেড হতে পারে। হ্যাঁ, এই জন্য ট্রুলি ব্যথার ওষুধগুলো আমরা বলি যেগুলো এনএসাইড খাওয়ার ক্ষেত্রে সতর্কতা আছে। তবে ক্রনিক পেনে কিছু ওষুধ ব্যবহার করা যায়, যেগুলো করা হয় সেগুলো দীর্ঘমেয়াদী খেলে খুব বেশি ক্ষতি নাই, তবে সে যখনই মানে আনইউজুয়াল ফিল করবে তখন চিকিৎসকের সাথে যোগাযোগ করবে। অনেক ধন্যবাদ স্যার। আমরা ব্যথার অত্যাধুনিক চিকিৎসার যে আরও আন্তর্জাতিক মানের যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনার কাছে জানবো। আমাদের সময় হলো একটি বিরতির, আমরা বিরতি পরে আবারও ফিরে আসছি। সুপ্রিয় দর্শক, আজকে আপনারা উপভোগ করছেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের আলোচনা, ব্যথামুক্ত জীবন। এবং এ ধরনের রোগী নিশ্চয়ই অনেকের পরিবারে, সবার পরিবারেই কম বেশি রয়েছে। দর্শকের বিষয়ে আরও গুরুত্বপূর্ণ অনেক আলোচনা হবে। সময় হলো আমাদের একটি বিরতির, আমরা বিরতির পরে আবারও একই আলোচনায় ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন প্রিয় চ্যানেল প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত সাপ্তাহিক আয়োজন শরীর ও মন অনুষ্ঠান। দর্শক, আমরা আজকে আলোচনা করছি ব্যথা মুক্ত জীবন এ বিষয়ে, এবং এ বিষয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন প্রত্যয়দীপ্ত অ্যানাস্থেসিওলজিস্ট এবং ব্যথা বিশেষজ্ঞ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আহাদ হোসেন স্যার। স্যার, বিরতির পরে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। স্যার, আপনি আমাদেরকে ব্যথার বিভিন্ন কারণ এবং ব্যথামুক্ত জীবন উপভোগ যে করা যায় এই বিষয়ে আপনি আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন, আশান্বিত করেছেন। আমরা এ পর্যায়ে বিশেষ কিছু দীর্ঘমেয়াদী ব্যথা সম্পর্কে, চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আপনার কাছে জানতে চাই। আপনি বলেছেন যে দীর্ঘমেয়াদী ব্যথার উল্লেখযোগ্য কারণগুলো বা উল্লেখযোগ্য ব্যথাগুলোর মধ্যে কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা এগুলো রয়েছে। কোমরের ব্যথার মধ্যে আপনি বিশেষত বলেছেন যে পিএলআইডির সমস্যা, যেখানে নার্ভে চাপ পড়ে। তো এই সমস্যাগুলোর সমাধানের জন্য আমরা জানি যে বিভিন্ন ধরনের ঔষধ প্রথমে দেওয়া হয়ে থাকে এবং অনেক ক্ষেত্রে অপারেশনের দরকার হয়ে থাকে। এবং আপনারা আধুনিক চিকিৎসার ক্ষেত্রে, এবং অনেক মানুষ কিন্তু দেখা যায় যে দীর্ঘমেয়াদী কষ্ট, আবার অপারেশনে অনেকে ভয় পায়, সার্বিক দিক দিয়ে এগুলোর চিকিৎসার জন্য আধুনিক আর কোনো পদ্ধতি রয়েছে কিনা? ধন্যবাদ। আসলে ব্যথার যতগুলো ডেভেলপমেন্ট হয়েছে এবং আমাদের এই ব্যথা চিকিৎসার ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে যে ডেভেলপমেন্টগুলো হয়েছে, তার মধ্যে এই ব্যাক পেইন বা কোমরে ব্যথায় সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট হয়েছে। এবং এতই বেশি ডেভেলপমেন্ট হয়েছে যে এগুলোর মানে কোনো আনঅ্যান্সার্ড অংশ নাই। বাট আমাদের দেশে প্রযুক্তির কারণে কিছু কিছু পদ্ধতি এখনও আসছে না, কিন্তু আমরা এটাকে পরিচিত করার চেষ্টা করছি। যেমন খুব কমন যে বিষয়টা আসে বিএলআইডি সাধারণত আপনি জানেন যে মেরুদণ্ডের ডিস্ক একটার পর একটা সাজানো, সেই ডিস্কের কোনো একটা অংশ যদি চাপ লেগে পেছনের দিকে বর্ধিত হয়ে যায় এবং পেছনে যে নার্ভ থাকে সেটার মধ্যে প্রেশার দেয়, যে কারণে কোনো কোনো ব্যথা দেখা যায় কোমরের ব্যথাটা দীর্ঘমেয়াদী হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে পায়ের দিকে নেমে আসতেছে, এবং অনেক তীব্র ব্যথা, হয়তো তীব্র ব্যথা, অনেক সময় হাঁটতেও কষ্ট হয়।
তো এইটার ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি আধুনিক যে চিকিৎসাটা রয়েছে সেটা হচ্ছে মানে অপারেশন ছাড়া যে চিকিৎসাগুলো, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ওজন নিউক্লিওলাইসিস। এইটা একটা প্রক্রিয়া, অন্যতম প্রক্রিয়া। এটা খুবই নিরাপদ একটা বিষয় এবং এটা ইনজেকশনের মাধ্যমে করা হয়, এটা আউট পেশেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে করা হয়। যেমন আপনি রুগী যখন আসলো আমাদের কাছে, হয়তো টোটাল প্রসিডিউর করতে একটা অপারেশন থিয়েটারেই করা হয় ইনজেকশনটা, বাট রুগী সজাগ থাকে এবং রুগী আধা ঘন্টার মধ্যে ওর বাসায় চলে যেতে পারে। ইভেন এই জিনিসটাতে আমরা যেটা করি সাধারণত ডিস্কের ভেতরে ওজন একটা গ্যাস, ইনস্ট্যান্ট গ্যাস তৈরি করে আমরা এটা ঢুকিয়ে দিই। জি, খুবই পাতলা এবং চিকন নিডিল দিয়ে ঢুকে দিই যাতে রুগীর ব্যথাটা ওরকম থাকে না। তো যখনই ডিস্কের মধ্যে দেয়া হয়, ওজন কি করে সেই ডিস্কের ভেতরে যেয়ে ডিস্কের যে ফাইবারসগুলো আছে চারপাশে সেগুলোকে সফট করে দেয়। এবং এটা যদি মানে আসলে আমি আমার বিভিন্ন সময় ভিডিওতে দেখানোর চেষ্টা করি যে ওজন কিভাবে ডিস্কটাকে গলিয়ে দেয়। একবার ওজনের সামনে যদি আপনি প্লাস্টিক ধরনের ছিঁড়ে যাবে, তার মানে এইভাবে সে ফাইবারগুলোকে সফট করে দেয়। সফট করে দিলে ভেতর থেকে সে পানি বা হাইড্রেটেড যে অংশটা সেটা টেনে নেয়। টেনে নিলে ডিস্কটা আস্তে সংকুচিত হয়ে যায়। সংকুচিত হলে এই পেছনের যে বর্ধিত অংশ ওইটা আস্তে করে ভেতরের দিকে চলে আসে, যে কারণে পেছনের নার্ভটা ফ্রি হয়ে যায়। এবং একই সাথে আমরা যেটা করি আরেকটা অ্যাডভান্স প্রক্রিয়া, যে দীর্ঘদিন নার্ভে যদি প্রেশার থাকে তখন কিন্তু নার্ভটা একটু ফুলে যায় বা চেঞ্জ হয় বা ডিজেনারেটিভ চেঞ্জ হয়। সেই জায়গায় সুনির্দিষ্ট নার্ভে আমরা মানে ওষুধ প্রয়োগ করে আসি, যেটাকে বলি আমরা বুপিভ্যাকিন বা লোকাল ব্লকিং এজেন্ট, সাথে কিছু স্টেরয়েড, যেটা আমাদের সিস্টেমে লোকালি দিলে ক্ষতি হয় না, সেই জায়গাটা আমরা দিয়ে চলে আসি। যে কারণে দেখা যায় রুগী তাৎক্ষণিকভাবে মোটামুটি 85 থেকে 90% ব্যথা মুক্ত হয়ে যায়। তারপরে আমরা আস্তে আস্তে কিছুদিন বিশ্রাম এবং কাজের ব্যাপারে সতর্কতা দেই যে এই কাজগুলো সে করতে পারবে না, এভাবে সতর্কতা দেই। প্লাস হচ্ছে কিছু ঔষধ দিলে আমার মনে হয় দীর্ঘমেয়াদী ভালো থাকে। এছাড়াও যে কাজগুলো এখন তৈরি হয়েছে সেগুলো হচ্ছে ওজন নিউক্লিওপ্লাস্টি। এটা হচ্ছে ভেতর থেকে কিছু মানে আপনার রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করা হয়। এটা করলে ওই জায়গাটা স্পেশিয়াস হয় এবং তখন ওজন দিলে ওজনটাকে মানে অ্যাডিকুয়েট ওজন এখানে ক্যাপাবল করতে পারে, নিয়ে নিতে পারে, তখন এই ডিস্কের উপরে তারা কাজ করতে পারে। এটা একটা। অনেক সময় লেজার ডিস্কেক্টমি মানে আছে একটা চিকিৎসা, সেটা আবার ওজন থেকে একটু অ্যাডভান্স। অ্যাডভান্স বলতে ওইটাতে একটু মোটা নিডিল প্রয়োজন হয়, দেখা যায় ওইটা গেলে একটু চান্স অফ অ্যাডভান্সমেন্ট একটু বেশি এবং ঝুঁকিটা কিছুটা বেশি ওইটা থেকে, যে কারণে ওইটা অনেকেই অ্যাভয়েড করেন। এরপরে যে কাজগুলো আছে পারকিউটেনিয়াস এন্ডোস্কোপিক ডিস্কেক্টমি, এইটা হচ্ছে মোটামুটি সময়ের মধ্যে আমাদের ভেতরে একটু অ্যাডভান্স, তবে এটা একটা অপারেটিভ প্রসিডিউর। এটা যদিও আমরা অপারেশন থিয়েটারে করি, এটা অপারেশনের মতোই সময় লাগে, পেশেন্টকেও তো পুরো অ্যানেস্থেশিয়া না দিলেও ঘুম পাড়ানো লাগে। এই প্রক্রিয়াটা একটু অ্যাডভান্স। আর এরপরেও যেটা সর্বশেষ আমি বলবো যে আপনার কোনোভাবেই ব্যথা যাচ্ছে না, আপনি অপারেশন করেছেন, অপারেশনের পরে ব্যথায় ভুগছেন দীর্ঘমেয়াদী, তাদের ক্ষেত্রে যেটা করা হয় ফেইল্ড ব্যাক সার্জারি বলা হয়। সেই জায়গাটাতে আমরা করি ইপিডুরাল অ্যাডেসিওলাইসিস, মানে ইপিডুরাল আপনার ভেতরে যে নার্ভগুলো চাপে আছে সেই জায়গাটা একেবারে নন ইনভেসিভ পদ্ধতিতে এটাকে অ্যাডেশন লাইসিস করা হয়। এবং আরেকটা পদ্ধতি আছে স্পাইনাল কর্ড স্টিমুলেশন। এটা হচ্ছে লেটেস্ট টেকনোলজি। কোমরে ব্যথার কোনো ব্যথাই এটা মানে আনকন্ট্রোল হবে না, সব কিছুই কন্ট্রোল হবে, কিন্তু এটা একটা ডিভাইস স্থাপন করা লাগে আমাদের নার্ভের যে জায়গা সেই জায়গার কাছাকাছি যে একটা ডিভাইস দেওয়া লাগে, এবং এই একটা ডিভাইসের দামই প্রায় 5 থেকে 7 লক্ষ টাকা। এই জন্য এই এখনো আমাদের দেশে এটা আমরা ট্রেনিং নিয়ে এসেছি, ইউরোপ থেকে আমরা ট্রেনিং নিয়ে এসেছি, কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারছি না। শুধু আমাদের দেশের যে সোশিও ইকোনমিক কন্ডিশন সেটা এখনো ওই পর্যায়ে রোগীরা বুঝতে পারে না, কিন্তু এটা নন ইনভেসিভ। আপনারা তো বাইরে দেখে এসেছেন, এটার মানে ফলাফল কিরকম পাচ্ছে রোগীরা? এটা তো বললামই যে এটা মানে কোনো প্রসিডিউরে যদি উন্নতি না হয় এটা তো হতেই হবে, কারণ এই যে নার্ভের যেই জায়গা দিয়ে ব্যথা ঢোকে সেই জায়গাটাই কন্ট্রোল করতে। আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার। আমরা চমৎকার কিছু তথ্য পেলাম যে ব্যথা মুক্ত হওয়ার জন্যে মানুষের তো আসলে আতঙ্ক কাজ করে, সেই আতঙ্ক থেকে মুক্ত হওয়ার জন্য অনেকগুলো অত্যাধুনিক পদ্ধতি এসেছে, আপনি আমাদের সঙ্গে পরিচয় করে দিয়েছেন। আপনি স্যার যতগুলো চিকিৎসা পদ্ধতির কথা বললেন এবং আপনি এটিও বলেছেন যে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার যে বর্তমান যেটা যতটুকু প্রাচুর্যতা আছে আমাদের হাতে, এই সবগুলো দিক দিয়ে এগুলোর প্রায়োগিক দিকটা সম্পর্কে যদি বলতেন, মানে এখনও কি এটা বাংলাদেশের সবগুলোই প্রতিষ্ঠিত কিনা? যেটা আপনি লেটেস্ট বলেন সেটা তো এখনো আসেনি, বাকিগুলো। হ্যাঁ, তো যেগুলো সবচেয়ে বেশি আমরা করছি সেটার অভিজ্ঞতাটাই আমার মনে হয় শেয়ার করা ভালো হবে। আমি সবচেয়ে বেশি করছি যে আসলে ওজন নিউক্লিওলাইসিস, এবং এটার রেজাল্টটা আমি চমৎকার পাচ্ছি।
আসলে আগে এটা হয়েছে, মানে 2-3 বছর আগেও এগুলো হয় না তা না, 2-3 বছর আগে থেকে এগুলো হচ্ছে, তারও আগে থেকে এগুলো হচ্ছে। বাট এটা আসলে এত অ্যাগ্রেসিভলি করা যায় সেই জায়গাটা আসলে মানুষের অ্যানালাইসিসের ভিতরে ছিল না। যে কারণে আমি যতগুলো করেছি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত বেশ অপারেশন ইন্ডিকেশন হওয়া রোগী করেছি, যেটা নিউরোসার্জন অথবা অর্থোপেডিক সার্জন যারা অপারেশনের জন্য ম্যান্ডেটরি বলেই দিয়েছেন, সেগুলো আমরা কাউন্সিলিং করে রোগীর সাথে যে না আপনি করে দেখেন, আপনি যদি ভালো থাকেন তাহলে কেন একটা ঝুঁকিতে, অপারেশনের সবচেয়ে বড় ঝুঁকি ইনফেকশন, এটা তো সব কিছু থেকেও আমি যদি নিশ্চয়তা দেই, এই জায়গাটা থেকে নিশ্চয়তা দেওয়ার সুযোগ কারোই নেই। আমাদের দেশে এইটার সম্ভাবনা বেশি থাকে, এটা প্যাশন ফ্যাক্টর থাকে, সার্জিক্যাল ফ্যাক্টর থাকে, অন্য অনেক ফ্যাক্টর থাকে, ইনফেকশন হতে পারে। তো এইটা করে দেখেছি যে আমি এরকম বেশ কিছু রোগী আলহামদুলিল্লাহ করে দেখেছি যে তাদের আউটকামটা ভালো এবং তারা আমার কাছে রিপিটেড আসে নাই। মাশাআল্লাহ, যে রিপিটেড আসে নাই বলছে স্যার যে আমার আবার ব্যথা হলো, এরকম কিছু রোগী 3 মাস 6 মাস 1 বছর পর্যন্ত হয়ে গেছে, কিছু রোগী আমার 2.5 বছর হয়ে গেছে। এমন একটা রোগী আমি মানে মেমোরিতে আছে, যাকে আমি বলে দিয়েছিলাম যে আপনি অপারেশন করে ফেলেন, এবং সে একটাই বাক্য বলছে আমি কোনোভাবেই অপারেশন করবো না, আপনি আমার কিছু করতে পারলে করেন। তো সেই রুগীটা আমার এখন পর্যন্ত আমাকে মানে কোনো মতো ফোনও দেয় না যে ব্যথা আবার আছেন তিনি। ভালো আছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। স্যার, এই যে চিকিৎসা পদ্ধতিগুলো সম্পর্কে আপনি বললেন, নিশ্চয়ই অত্যাধুনিক চিকিৎসা, সেগুলোর কিছু চিকিৎসা ব্যয়ও রয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশে পেইন নিয়ে, শুধু পেইন নিয়ে কাজ করছেন এরকম চিকিৎসকেরও বোধহয় এখন পর্যন্ত অপ্রতুলতা রয়েছে, স্বল্পতা রয়েছে। তো এই ফ্যাসিলিটিগুলো দেওয়ার জন্যে বাংলাদেশের মানুষের মানে খরচের বিষয়টা সম্পর্কে যদি ধারণা দিতেন, পাশাপাশি যে সরকারি ব্যবস্থাপনায় এই ফ্যাসিলিটিগুলো কোনো কোনো হসপিটালে শুরু হয়েছে কিনা। ওকে, ধন্যবাদ। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে আমি যেই বিষয়গুলো নিয়ে কেবলই বললাম যে আসলে কোমরে ব্যথায় যে অপারেশনজনিত যে চিকিৎসা, এটার খরচ সম্বন্ধে মোটামুটি কিন্তু আমাদের দেশের মানুষরা জানেন যে সাধারণত দেখা যায় 60, 70, 80 থেকে 1 লাখ 1.5 লাখ পর্যন্ত খুব মিনিমাম প্রসিডিউরে এগুলো লেগে যায় একটা মেরুদণ্ডের অপারেশনে। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আপনি নিজেও জানেন যে 2 থেকে 2.5 লক্ষ টাকা পর্যন্ত নর্মালি খরচ হয়, যেটা আমাদের দেশের বাইরে গেলে কিন্তু সেই খরচগুলো আরও অনেক গুণ বেশি। জি, 2.5-3 লক্ষ টাকার খরচগুলো 5 লক্ষ টাকায় পর্যন্ত পৌঁছে যায়। আমাদের দেশের বাইরে গেলে জাস্ট ইন্ডিয়াতে গেলেও এরকম হতে পারে। তো আমাদের যে প্রসিডিউরগুলো আছে যেগুলো খুব বেশি অ্যাভেলেবেল করি, এটা অপারেশনের খরচের প্রায় 50% বলবো। কোনো কোনো ক্ষেত্রে কিছু বেশি হতে পারে, কম বেশি, কিন্তু অ্যারাউন্ড 50% বা তার কম বা বেশি এরকম। বাট এটা এত বেশি না যে আসলে রুগীদের আওতার বাইরে, এরকম না। একটা কাজ যখন আমি দেখছি যে অপারেশন থেকে আমি সেভ করতে পারছি ফাইন্যান্সিয়ালি এবং আমি ফিজিক্যালি, আমি অপারেশন থেকে সেভ হতে পারছি, সেই জায়গাটা কিন্তু আমি মনে করি একটা আশার দিক। কারণ হচ্ছে যে অপারেশনের শুধু অপারেশন একটা বিষয় না, সেখানে রুগীর থাকা খাওয়ার ব্যাপার জড়িত আছে। এইখানে কিন্তু সেই জিনিসগুলো একেবারেই নাই। শুধুমাত্র মানে যে প্রসিডিউর কস্টগুলো হচ্ছে সেইটা, আর প্লাস রুগী তো চলেই যেতে পারছে, দিনের দিন চলে যেতে পারছে। মনে করেন যে আমার কাছ থেকে বাংলাদেশের এক প্রান্ত থেকে রুগী আসলো, ওই দিন করে ওই দিন রাতে হোটেলে থেকে পরের দিন চলে যাচ্ছে, এরকম অনেক রুগী আসছে। তো এই যে একটা সুবিধা, এই জায়গাটা থেকে কিন্তু আমি মনে করি যে একটা আশার দিক এটা। আর এছাড়া অন্যান্য যে ব্যথার জন্য যে কাজগুলো আছে সেগুলোর খরচও এত বেশি না, বরঞ্চ আমি যদি একটা উদাহরণ দিই, মনে করেন যে হাঁটু ব্যথায় আমরা পিআরপি ইঞ্জেকশন দিই। আমরা দেখেছি আমেরিকান একজন চিকিৎসক, মানে বাংলাদেশি চিকিৎসক আমেরিকায় কাজ করে, তার রিলেটিভস আমার কাছে আসলেন দেশে বেড়ানোর সময়। তা আমি বললাম যে তার পিআরপিটা আপনি আমেরিকায় যেয়েই নেন, কারণ এটা একটু লেটেস্ট টেকনোলজি ওরা ব্যবহার করে। তো সেখানে খরচটা আমি একটু আপনাকে শেয়ার করি, সেখানে খরচটা ছিল $1200, মানে একটা পিআরপি ইঞ্জেকশনে $1200। সেটা তাহলে কত হতে পারে আপনি খেয়াল করেন, প্রায় 1.5 লক্ষ টাকার উপরে একটা সেশনে। যেই সেশনগুলোতে আমরা সাধারণত 15,000 বা 20-25 এরকম আমাদের দেশে হয়ে থাকে। চিন্তা করেন তাহলে খরচের পার্থক্যটা কিরকম বেশি। সেই জায়গা থেকে আমরা বলবো যে আমরা আসলে আমাদের দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনা করেই কিন্তু এই খরচগুলো নেই, কারণ আমরা অনেক কিছু বিবেচনা করি যে আমাদের দেশে মানুষ পারবে কিভাবে। তো এইটা। আর সরকারি হাসপাতালগুলোতে আমরা ঢাকা মেডিকেল কলেজে আমি আছি, সেখানে পেইনের কিছু প্রসিডিউর করা সম্ভব, যন্ত্রপাতির কারণে কিছু জিনিস আমরা করতে পারছি না। আবার বিশেষ করে যে পিএলআইডির যে ইস্যুগুলো, এগুলো আমরা কিছু করতে পারছি না, মেশিনের অপারেটর থাকে না, তারা মেশিন কিনে দিয়েছেন কিন্তু অপারেটর নাই।
এইসব কারণে আবার রুগীদেরকে দেখা যায় যন্ত্র একটা আছে তো আরেকটা নাই, এই জায়গাগুলো কিছু জটিলতা আছে। তারপরেও আমরা চেষ্টা করি আপ টু দ্য মার্ক। মনে করি যে রুগীরা যদি আমাদের কাছে আসেন, রেগুলার আউটডোর বেসিসে আমরা চিকিৎসা দিচ্ছি, সেখান থেকে পেশেন্ট সিলেকশন করে আমরা প্রসিডিউরের জন্য নির্ধারণ করছি। সেটা যারা একটু অর্থনৈতিক বিষয়ে ব্যাপারে যাদের একটু সীমাবদ্ধতা রয়েছে তারা চাইলে সরকারি হসপিটালেও এই ফ্যাসিলিটি, যদিও সকল সরকারি হসপিটালে তো এখনো এই ফ্যাসিলিটি সকল জায়গায় নাই, ঢাকার মধ্যে ঢাকা মেডিকেলে, সলিমুল্লাহ মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে পেইনের বই। অনেক ধন্যবাদ। আরেকটি তথ্য আপনার কাছ থেকে ফাঁকে নিয়ে চাই, যেহেতু আমাদের দর্শকেরা অনেকে আগ্রহী হতে পারেন, যে সরকারিভাবে তো আপনি বললেন যে কিছু সীমাবদ্ধতাও রয়েছে, বাংলাদেশে এখন পর্যন্ত মানে পেইন ম্যানেজমেন্ট কোনো সেন্টার তৈরি হয়েছে কিনা, বা আপনাদের এরকম কোনো পরিকল্পনা রয়েছে কিনা? হ্যাঁ, সেন্টার তৈরি হয়েছে, ডেফিনেটলি আমরা বলবো যে আমাদের একাধিক সেন্টার রয়েছে, তবে সোললি পেইন নিয়ে এই সেন্টারটা এত বেশি না। যেমন আমাদের ঢাকার মধ্যে গ্রিন রোডে আমাদের একটা সেন্টার রয়েছে, আবার আমাদের একটা পরিকল্পনা রয়েছে যেটা নিয়ে আমরা আগামী বছরের ভেতরে আশা করি একটা বড় সেন্টারের মানে আমরা শুরু করার চেষ্টা করছি। বাংলাদেশের প্রায় প্রথিতযশা 6 জন লিড পেইন ফিজিশিয়ান যারা আছেন তারা আমরা শুরু করবো আর কি, এরকম একটা চিন্তা করেছি। এছাড়াও আমরা বিভিন্ন জায়গায় আমরা কাজ করছি, যেমন আমরা যেসব জায়গায় বসি সেই সব জায়গায় পেইন নিয়ে কাজ করছি, সেখানে পেইন, ফিজিওথেরাপি, নিউরো কেয়ার এগুলো নিয়ে আমরা কাজ করছি। এইটা কয়েকটা জায়গায় রয়েছে। আমি বলবো যে আমি যেখানে কাজ করি বাংলাদেশ সেন্টার ফর রিহ্যাবিলিটেশন, এটা শাহবাগ এলিফ্যান্ট রোড এখানে অবস্থিত। আবার কিছু সেন্টার রয়েছে মিরপুরে, আমার এতে একটা সেন্টার রয়েছে, আভা পেইন নামে একটা সেন্টার রয়েছে। তারপরে আমাদের ফরিদপুরে একটা রয়েছে, ফরিদপুরে মিল্টন পেইন কেয়ার সেন্টার একটা আছে। ব্রাহ্মণবাড়িয়া একটা তৈরি হয়েছে, আরেকটা আছে গুলশান উত্তরায় একটা সেন্টার আছে। তো এইভাবে কিছু কিছু সেন্টার হচ্ছে এবং আমরা তো জেনে রাখলাম, কারণ হচ্ছে অনেক মানুষ চায় যে একটু আমরা সহজেই যেন অ্যাপ্রোচ যেতে পারি, পৌঁছতে পারি চিকিৎসক পর্যন্ত, একটু প্রাথমিক তথ্যটা নিয়ে আসতে পারি। আশা করি আপনাদের এই তথ্যগুলো আমাদের দর্শকদের দীর্ঘদিন ধরে যারা এই বিভিন্ন ব্যথায় ভুগছেন তাদের ব্যথা উপশমের অনেক গুরুত্বপূর্ণ মাধ্যম হবে। স্যার, আমাদের শেষ করতে হচ্ছে। সর্বশেষ মিনিটে আপনার কাছে আমি জাস্ট এটাই শুনবো যে নিশ্চয়ই আমরা অনেক আশান্বিত হয়েছি দীর্ঘদিন ধরে যারা ব্যথায় ভুগছেন শরীরের বিভিন্ন প্রান্তে, সেই ব্যথাগুলো থেকে উপশমের অনেক আশাব্যঞ্জক আধুনিক চিকিৎসার তথ্য আপনি আমাদেরকে দিয়েছেন। সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার শেষ মিনিটে কোনো পরামর্শ থাকে, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে ব্যথায় ভুগে ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে বা মনোবলের দিক দিয়ে অনেক কষ্টে আছেন, তাদেরকে আবার পুনরুজ্জীবিত করার জন্য, আশান্বিত করবার জন্য আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি শেষ মিনিটে কিছু বলুন। হ্যাঁ, ধন্যবাদ। আমি খুব সিম্পলি যে কথাটি বলবো যে ব্যথার জন্য আপনার নিজের জীবনযাপন পদ্ধতিটাকে আগে পরিবর্তন করতে হবে। দীর্ঘ সময় বসে থাকা এটা একটা খারাপ দিক, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা এটাও খারাপ দিক। সুতরাং আপনি যেখানে কাজ করছেন সেখানে আপনি কিভাবে বসে কাজ করছেন এটা গুরুত্বপূর্ণ। আপনি আপনার শরীরকে সবসময়ই কি বসে থাকছেন কিনা, প্রয়োজনে আপনি আপনার শরীরকে মুভমেন্টে নিয়ে আসা, রেগুলার নিয়মিত এক্সারসাইজ, পরিমিত পরিমাণে ব্যায়াম করা, এবং আপনার যে অন্যান্য রোগ বিশেষ করে প্রেশার, ডায়াবেটিস বা অন্য যে ধরনের দীর্ঘমেয়াদী রোগে আপনি ভুগছেন সেগুলোকে কন্ট্রোল করা। আপনার ওজনকে নিয়ন্ত্রণ করুন এবং ধূমপান ত্যাগ করুন। ধূমপান ব্যথার অন্যতম কারণ। আজকে যে ব্যথাগুলো নিয়ে আমরা কথা বলেছি, বিশেষ করে ব্যাক পেনের ক্ষেত্রে, এই যে অভ্যাসগুলো, আপনার হাঁটা চলা বসাকে একটু নিয়ন্ত্রণে আনা, খাদ্যাভ্যাস পরিবর্তন করা, ওজন নিয়ন্ত্রণ করা এবং একই সাথে আপনি ধূমপান পরিহার করেন, তাহলে আপনি এই কোমরে ব্যথায় স্পেশালি যেটা নিয়ে সবচেয়ে বেশি অ্যাফেক্টেড সেটা থেকে আপনি ভালো থাকতে পারবেন। এবং সকলকে অনুষ্ঠান দেখার জন্য ধন্যবাদ। আপনাকেও স্যার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, অনেক ব্যস্ততার মধ্যেও আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন এই জন্যে। দর্শক, আমরা আজকে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বললাম, ব্যথামুক্ত জীবন। ব্যথার অভিজ্ঞতা হয়নি এরকম কোনো মানুষ হয়তো বা খুঁজে পাওয়া যাবে না। বিশেষ করে দীর্ঘমেয়াদী ব্যথায় ভুগছেন এরকম রোগী নিশ্চয়ই প্রত্যেক পরিবারে কেউ না কেউ রয়েছেন। ব্যথার কষ্ট আসলে অনেক কষ্ট, আমি শুরুতেই বলেছি, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে। তো সেই দীর্ঘমেয়াদী ব্যথা উপশমের যে আধুনিক চিকিৎসাগুলো এসেছে সেগুলো সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আজকে সম্মানিত আমাদের অতিথি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আহাদ হোসেন স্যার আমাদেরকে দিয়েছেন। আশা করি এই পরামর্শগুলো আমাদের আগামী দিনে ব্যথামুক্ত, সুন্দর, সমৃদ্ধ, কর্মক্ষম, উপভোগ্য জীবন গঠনের জন্য, পরিচালনার জন্য অনেক উপকারী হবে। পরবর্তী পর্বে ভিন্ন কোনো বিষয় নিয়ে, ভিন্ন কোনো দিন, একই দিনে, একই বারে, একই স্টুডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে আমরা একত্রিত হব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।